আসসালামু আলাইকুম। আমি আব্দুল আল মামুন, প্রভাষক অর্থনীতি, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ, রামচন্দ্রপুর, মুরাদনগর, কুমিল্লা। আমার আজকের পাঠ্য বিষয় অর্থনীতি প্রথম পত্র, প্রথম অধ্যায়। বিষয় হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। আমরা এর আগে একটা ক্লাস করছি, ওই ক্লাসে আমরা শিখছিলাম, মনে হয় তোমাদের মনে পড়বে হয়তো যারা অনলাইনে আসো এবং আগের ক্লাসটা করছো আমার ক্লাসটা, তারা ওই পড়াটা আমি একটু রিপিট করছি। ওই সময় ছিল মৌলিক অর্থনৈতিক সমস্যা দুইটি। প্রথম ছিল দুষ্প্রাপ্যতা, এরপরে ছিল নির্বাচন। তোমাদের মনে আছে? দুষ্প্রাপ্যতা অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে, আর নির্বাচন ছিল অসীম অভাবের মাঝে অতি গুরুত্বপূর্ণ অভাবটি বাছাই করার নামই নির্বাচন। এরপরে আমাদের ছিল মৌলিক অর্থনৈতিক সমস্যা ছিল তিনটি। এ বিষয়ে বলেছেন কে? স্যামুয়েলসন, P.A. স্যামুয়েলসন বলছিলেন যে প্রধানত মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি। কি এবং কতটুকু উৎপাদন করব, কি উপায়ে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। তোমাদের মনে আছে বিষয়গুলো? অবশ্যই থাকার কথা, না হলে অনলাইনে ক্লাসটা আবার রিপিট করে নেবে। ওইখানে আমরা কথা বলছিলাম উৎপাদন সমানা রেখার সাহায্যে আমরা বিষয়টি বিশ্লেষণ করব, অর্থাৎ কি এবং কতটুকু উৎপাদন করব এই বিষয়টা আমরা আলোচনা করছিলাম উৎপাদন সমানা রেখার সাহায্যে বিশ্লেষণ। আজকে আমরা সেই উৎপাদন সমানা রেখা কি এই বিষয়ে আলোচনা করব। উৎপাদন সমানা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আমি আবার বলতেছি, উৎপাদন সমানা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। চিত্রের মাধ্যমে আমরা দেখতেছি বিষয়টা। আমাদের মনে আছে তো লম্ব ভূমি ও এক্স ও ওয়াই, এক্স দ্রব্য ভূমি অক্ষে মানে ও এক্স অক্ষে এক্স দ্রব্য, ও ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য, এবং এ সি উৎপাদন সমানা রেখা। ওই সময় আমরা বলছিলাম এ বি, কি এ বি উৎপাদন সমানা রেখা। তোমাদের মনে আছে কি? এখন আমি বললাম এসি উৎপাদন সমানা রেখা। এই রেখা অঙ্কন করতে গিয়ে আমরা এর পূর্বে একটি কাজ করে নেব। সেই কাজটি হলো একটি কাল্পনিক সূচি তৈরি করব, অর্থাৎ কোন কোন মান নিয়ে আমি এই উৎপাদন সমানা রেখা অঙ্কন করব সেই মানগুলো নির্ণয় করব। এটি কাল্পনিক সূচি নিলাম আমি। এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য। প্রথম এক্স নিলাম 0, এইটা মূল বিন্দু। এই মূল বিন্দুকে 0 বলা হয়, 0 বলা হয়, এবং ও বলা হয়। তো এটা এখন আমরা 0 হিসেবে ব্যবহার করছি বা 0 হিসেবে। এক্স দ্রব্য তখন 150, এক্স দ্রব্যের পরিমাণ কত? 0 যখন, ওয়াই দ্রব্যের পরিমাণ তখন 150। এক্স দ্রব্যের পরিমাণ বেড়ে যখন 50 হলো, ওয়াই দ্রব্যের পরিমাণ কমে তখন 60 হলো। আবার এক্স দ্রব্যের পরিমাণ বেড়ে 150 যখন হলো, ওয়াই দ্রব্য তখন কমে 0 হলো।
এটা আমি কাল্পনিক সূচি অঙ্কন করলাম। এই কাল্পনিক সূচির আলোকে আমি উৎপাদন সহায়ক বর্ণরেখা অঙ্কন করব, যেটা আমরা নিম্ন ক্লাসগুলোতে সম্পাদ্যের মতো কাজ করছি, সম্পাদ্যের চিত্রগুলো অঙ্কন করছি, মনে আছে তোমাদের? দেখো, চিত্রে ভূমি অক্ষে OX দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্য দেখানো হয়েছে। X দ্রব্যের পরিমাণ যখন 0 একক, Y দ্রব্যের পরিমাণ, তাহলে X কিন্তু এই রেখা, যখন 0 একক Y দ্রব্যের পরিমাণ তখন 150 একক। এদের প্রাপ্তবিন্দু, এদের প্রাপ্তবিন্দু। X দ্রব্যের পরিমাণ বেড়ে যখন 50 একক হয়, এই 50 নিলাম আমি, বা এখানে আমি 50 নিলাম, তাহলে 0 থেকে কিন্তু বাড়তেছে। যখন 50 একক নিলাম, Y দ্রব্যের পরিমাণ তখন 60 একক, অর্থাৎ এটাকে আমি সোজা উপর দিকের লম্বের সমান্তরাল, লম্বের সমান্তরাল যখন 60। এদের প্রাপ্তবিন্দু। X দ্রব্যের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে যখন 150 একক, এই 150 একক, তখন Y দ্রব্যের পরিমাণ কত? 0। এলো Y দ্রব্য, এই 0 কোথায় মিলিত হয়েছে? এই রেখার সাথে এইখানে মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুর নাম হলো C। তাহলে A, B ও C প্রাপ্তবিন্দুগুলো যোগ করে AC। উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি, ইহাই নির্ণেয় উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কি চিত্রের মাধ্যমে বিশ্লেষণ শিখে গেলাম। আমি আবার বলতেছি, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, এই বিন্দুতে অথবা এই বিন্দুতে অথবা এই বিন্দুতে আমি আরও বিন্দু নিতে পারি, কিন্তু এটাকে C নিলাম, এটাকে D নিব, আমি অসংখ্য নিতে পারি শুধুমাত্র এই রেখাতে। আমি আবার বলছি, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ, দেখো নির্দিষ্ট কিন্তু ছিল কত? এই বিন্দুতে 0 এবং 150। নির্দিষ্ট বিন্দুতে দুটি উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলতে 0 এবং 150, নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি। মানুষ কিন্তু এখন অনেক প্রযুক্তি ব্যবহার করে, এই জন্য সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় অনেকের। এই জন্য বলা আছে যে উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি ভিন্ন দ্রব্য, এ হলো X দ্রব্য, এ হলো Y দ্রব্য, কি দুটি ভিন্ন দ্রব্য না? দুটি ভিন্ন দ্রব্যের দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণকে, এই বিন্দুটা এইখানে মিলিত হয়েছে, আবার এই বিন্দুটাও এই 0 গিয়ে এইখানে মিলিত হয়েছে, আর এই রেখার এইখানে মিলিত হয়েছে, অর্থাৎ 0 এবং 150। আর এখানে এই 50, এই 60 বি বিন্দুতে, আর এখানে 0 আর 150 এইখানে। একে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা।
উৎপাদন সমানরেখা বিশ্লেষণ করার জন্য বা চিত্রের মাধ্যমে বর্ণনা করার জন্য আমরা একটি কাল্পনিক সূচি নেই। তুমি এই মানটা কাল্পনিক মানে কল্পনা করে নিবে, তবে সামঞ্জস্য রেখে। এক্স মান বৃদ্ধি পেলে ওয়ার মান কমবে, হ্রাস পাবে, আবার এক্স মান হ্রাস পেলে ওয়ার মান বৃদ্ধি পাবে, এই সিস্টেমে নিতে হবে। এটা কাল্পনিক। আমি 0 নিছি, তুমি 10 নিতে পারো, 15 নিতে পারো। এখানে 15, 10, 0 নিতে পারো। অর্থাৎ তোমার যেটা মনে চাবে, কিন্তু একটাই খেয়াল রাখতে হবে, একটা চিন্তা রাখতে হবে, যে কোনো একটা মান কমলে অন্য একটা মান বৃদ্ধি পাবে, এই মতো নিতে হবে। বিষয়টা কি বোঝাইতে পারছি আমি? তাহলে আমি এখন চিত্রের বর্ণনা বিশ্লেষণ। এক্স দ্রব্যের পরিমাণ যখন 0 একক, ওয়াই দ্রব্যের পরিমাণ তখন 150 একক, এদের প্রাপ্ত বিন্দু। এক্স দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে 50 একক হলে ওয়াই দ্রব্যের পরিমাণ হ্রাস পেয়ে 60 একক, বিয়েদের প্রাপ্ত বিন্দু। এক্স দ্রব্যের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে 150 একক হলে ওয়াই দ্রব্যের পরিমাণ আরও হ্রাস পেয়ে 0 একক হয়, সিএদের প্রাপ্ত বিন্দু। এ, বি, সি প্রাপ্ত বিন্দুগুলো যোগ করি। যেমন আমি আবার দেখাচ্ছি, এই হলো 0, এই হলো 150, এই বিন্দু এ, এই হলো 60, এই হলো 50, এই বিন্দু। এরপরে এই বিন্দু, এই বি, এই সি। তাহলে এই বিন্দুগুলো যোগ করে, আর এই হলো সংমিশ্রণ, এই হলো সংমিশ্রণ। এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য। আমি এটাকে সহজ করে সুন্দর করার জন্য আমি প্রথমে এঁকে নিছি। এ বি সি যোগ করে এ সি উৎপাদন সমানরেখা অঙ্কন করি। ইহাই নির্ণয় উৎপাদন সমানরেখা। এখন আমরা যাব উৎপাদন সমানরেখা যদি আমরা আলোচনা করি বা বিশ্লেষণ করি, তাহলে আমরা 6টা বৈশিষ্ট্য পাই। কয়টা? 6টি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমে আছে বেকারত্ব ও পূর্ণ নিয়োগ নির্ধারণ। এরপরে আছে সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার। অনেকেরই কম সম্পদ আছে, কিন্তু দক্ষ ব্যবহারের মাধ্যমে সে অনেক উন্নত করতে পারে। এই জন্য বলছে সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন। আমরা কিন্তু আগেই শিখেছি নির্বাচন কি, আর সম্পদ কি জানি তো, দ্রব্য ও সেবা উৎপাদন করার প্রক্রিয়াকেই সম্পদ বলে। তাহলে সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন। 3 নম্বরে আছে অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা নির্ধারণ। 4 নম্বর আছে সুযোগ ব্যয় নির্ধারণ। সময়ের ব্যবধানে পিপিসি রেখা, অর্থাৎ পিতে আমরা কিন্তু পুনরূপ শিখছি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তোমাদের মনে আছে পিপিসি? পিপিসি এর পূর্ণ রূপ পিআরও, প্রোডাকশন, পসিবিলিটি।
কার্ভ। এই পিপিসি রেখাকে বলা হয় আবার পিপিএফ, অর্থাৎ এফ। যখন এফ হবে তখন ফ্রন্টিয়ার। এফতে হলো এফ আর ও এন, ফ্রন্ট, TIER, ফ্রন্টিয়ার। পিতে প্রোডাকশন, পিতে পসিবিলিটি, আর এই এফতে ফ্রন্টিয়ার, অর্থাৎ এর নাম হলো উৎপাদন সম্ভাবনা সীমান্ত রেখা। মনে থাকবে তোমাদের, আমরা শিখলাম পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, CURV, কার্ভ। এরপরে শিখলাম পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, উৎপাদন সম্ভাবনা রেখা। আমাদের মনে প্রশ্ন লাগছে হয়তো সুযোগ ব্যয় কী, এটা আমরা শিখব। আমরা আগে বৈশিষ্ট্যগুলো দেখে নেই। প্রথমে ছিল বেকারত্ব ও পুনর্নিয়োগ নির্ধারণ, দ্বিতীয় নম্বর ছিল সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন, 3 নম্বর ছিল অর্থনৈতিক সমৃদ্ধ মন্দা নির্ধারণ, 4 নম্বর ছিল সুযোগ ব্যয় নির্ধারণ, 5 নম্বর ছিল সম্পদের ব্যবধানে পিপিসি রেখার পরিবর্তন, অর্থাৎ পিপিসি রেখা মনে আছে তো তোমাদের, এই AB, এটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার পরিবর্তন যেমন এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানেও হতে পারে। এই যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনের একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। এরপরে সুযোগ ব্যয় নির্ধারণ। সুযোগ ব্যয়টা নির্ধারণ বলবো বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ, বিভিন্ন দেশের সাথে, অর্থাৎ 2 নম্বর শর্ত ছিল কিন্তু দক্ষ ব্যবহার নির্বাচন, সম্পদের স্বল্পতা প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন। এই নির্বাচনে যারা দক্ষ ছিল তাদের দেশের লগে যারা অদক্ষ ছিল তাদের দেশের তুলনা আমরা বিশ্লেষণ করব চিত্রের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে দেখি, একটু জেনে নেই সুযোগ ব্যয় কি। ত্যাগকৃত সুযোগ কে সুযোগ ব্যয় বলে। অর্থাৎ আমরা দুষ্প্রাপ্যতার সময় কিছু কথা আলোচনা করেছিলাম, মনে আছে তোমাদের? আমার অনেক টাকা আছে, আমার মনে ইচ্ছা জাগছে আমি বিদেশ ভ্রমণ করব। এখন মন চায় আমেরিকা যাব, মন চায় নিউজিল্যান্ড যাব, মন চায় অস্ট্রেলিয়া যাব, মন চায় ভারত যাব। এই দেশগুলো ঘুরতে খুব মন চাচ্ছে। এখন আমার সময় কয়দিন? 3 দিন। এখানে আমি আর আলোচনা করেছিলাম যে নির্বাচন, এখন এই কয়েকটা দেশের ভিতরে আমি কোন দেশটাকে বেছে নেব, কারণ আমি একটা দেশকে বাঁচতে পারবো। অথবা আমার মন চাইল যে আমি ভারত ঘুরবো না মালদ্বীপ ঘুরবো না ভুটান ঘুরবো, ভারত ঘুরবো না ভুটান ঘুরবো বা মালদ্বীপ যাব। বুঝতে পারছো কি? আমি ভারতে ভ্রমণ করব না মালদ্বীপে যাব। মালদ্বীপ দেশের নাম, ভারত একটা দেশের নাম। এখন এই দুটি দেশের যে কোনো একটি যাওয়ার সুযোগ আমার আছে, কারণ সময় 3 দিন। তাহলে যদি আমি একটা ত্যাগ করি, মালদ্বীপ ত্যাগ করে আমি ভারত গেলাম, সেই ত্যাগকৃত সুযোগটাকে বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ একদিকে সময় সীমাবদ্ধ ছিল, আমার কিন্তু অর্থের সীমা ছিল না, ছিল কিসের? সময়ের। এই জন্যেই বলা আছে ত্যাগকৃত সুযোগকেই সুযোগ ব্যয় বলে।
তা আমাদের উৎপাদন সমানরেখার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য আমাদের বেকারত্ব ও পূর্ণ নিয়োগ। নির্ধারণ অর্থাৎ আমার যতটুকু সম্পদ আছে সেই সম্পদটুকুকে আমি বেকারও রাখতে পারি, পুনর্নিয়োগও করতে পারি। এটা কার বৈশিষ্ট্য? উৎপাদন সমানরেখার বৈশিষ্ট্য। তার মানে এখানে কি বলা বাকি আছে যে চিত্রটা কি হবে? মূলবিন্দু এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য। এখন এই এ বি এর রেখার নাম কি? উৎপাদন সমানরেখা। আমরা জানি উৎপাদন সমানরেখার প্রত্যেকটা বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে সম্পদের সর্বোচ্চ উৎপাদন হয়। এ বিষয়টা আমরা জানি। সম্পদের পূর্ণ ব্যবহার হয়। আমি এই বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এই বিদ্যুৎ উৎপাদন করতে পারি। যদি আমি এই বিদ্যুৎ উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্যের সর্বোচ্চ ব্যবহার হবে আর এক্স দ্রব্যের সর্বনিম্ন হবে। যদি আমি এই বিদ্যুৎ উৎপাদন করি তাহলে এক্স দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন হবে আর ওয়াই দ্রব্যের সর্বনিম্ন উৎপাদন হবে। তাহলে এই রেখার যে কোনো বিন্দু উৎপাদন করলেই সম্পদের সর্বোচ্চ ব্যবহার, অর্থাৎ এটাকে বলা হয় পূর্ণ নিয়োগ হয়েছে। এই পূর্ণ নিয়োগ নির্ধারণ। মনে করি আমার 10 বিঘা জমি আছে। কয় বিঘা? 10 বিঘা জমি আছে। এখন এই 10 বিঘা জমিতে আমি ফসল চাষাবাদ করতেও পারি, আবার এখানকার 6 বিঘা আমি ধান চাষ করতে পারি। কারণ এই 6 বিঘা জমিতে যদি ধান চাষ করি তাহলে ফলন বেশি পাবো। যদি আমি অন্য কোনো ফসল আবাদ করি তাহলে আমি ফলন কম পাবো। এই জন্য আমি মনে করলাম আমার এই 6 বিঘা জমিতে ধান চাষ করা উত্তম। বাকি থেকে কয় বিঘা? 4 বিঘা গম উৎপাদন করব। এরপরে এই সিজন চলে গেলে আমি অন্য চিন্তা করব। তাহলে গম উৎপাদন করলে আমি সর্বোচ্চ উৎপাদনটা পাব। তাহলে এটাই হলো পূর্ণ নিয়োগ। এখন আমি মনে করো এইখান থেকে 2 বিঘা জমি আমি গম চাষ করলাম, বাকি আছে কয় বিঘা? আরও আছে 2 বিঘা, অথবা আমি 3 বিঘা গম চাষ করলাম, বাকি আছে কয় বিঘা? 1 বিঘা। আমি কোনো কিছুই আবাদ করলাম না, আমার সেই জ্ঞান নাই, দক্ষ ব্যবহারের অভিজ্ঞতা আমার নাই, নির্বাচন করতে পারিনি আমি কি চাষ করব। যার জন্য এই 1 বিঘাতে কোনো কিছুই নিয়োগ হয় নাই, না শ্রমিক নিয়োগ হয়েছে, না মূলধন ব্যবহৃত হয়েছে, না এখানে কোনো সম্পদ চাষ হয়েছে, কোনো ফসল চাষ হয়েছে, না সম্পদের কোনো ব্যবহার নিশ্চিত হয়েছে। এই জন্য বলা হয় এই 1 বিঘা জমিটা হলো বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ। এটাকে আমরা প্রকাশ করলাম মনে করো ইউ বিন্দু দিয়ে। তাহলে অর্জনযোগ্য কিন্তু সম্পদে পূর্ণ ব্যবহার হয়নি বা পূর্ণ নিয়োগ হয়নি, বা বেকারত্ব বিদ্যমান বা সম্পদ সম্পূর্ণ অনিয়োজিত। এখানে ব্যবহার করলে কতটুকু হবে দেখো তো, এইটুকু এইটুকু, তার মানে এতটুকু সম্পদ আমার কি খালি রয়েছে না, আমি কোনো কিছু ব্যবহার করতে পারি নাই। এইটুকু মানে আমার এই যে, বুঝতে পারছো কি? তখন এ প্রাইম বি প্রাইম। এখন যদি আমি মনে করো আমার সম্পদ আছে 10 বিঘা, আমি যদি বলি এইখানে 5 বিঘা,
6 বিঘা আমি ধান চাষ করলাম, আরও 6 বিঘা আমি গম চাষ করব, সেটা কি পারবো? আমি পারবো না, কারণ আমার সম্পদ আছে 10 বিঘা। এখানে কত বিঘা হয়েছে যোগ করলে? 12 বিঘা। তাহলে 2 বিঘা কিন্তু আমি অন্যের কাছ থেকে নিতে পারবো না। নিতে পারবো হয় চুক্তির মাধ্যমে, না হয় আমি জবরদখল করে। কিন্তু জবরদখল বিষয়টা কি অর্থনীতি স্বীকার করে? কখনোই স্বীকার করে না। অর্থনীতি শান্তির বিষয়, সমঝোতার বিষয়, ভালো পন্থার মাধ্যমে অর্থ উপার্জনের বিষয়। যেমন আমরা যদি বলি কালো টাকা কি, সাদা টাকা কি? সাদা টাকা কি? কালো টাকা যেটা অবৈধ পথে আয় করা হয় সেটা হলো কালো টাকা, আর যেটা বৈধ পথে আয় করা হয় সেটা হলো সাদা টাকা। এখন অবৈধ কি আর বৈধ কি? শুধুমাত্র আমরা জানি ঘুষ খেলে, সুদ খেলে এটাই অবৈধ, তা না। কেউ মদ বিক্রি করে টাকা উপার্জন করে, এটাকে অবৈধ সম্পদ বলে। কেউ বিড়ি বিক্রি করে সম্পদ কামাই করে, ব্যবসা করে, এটা অবৈধ সম্পদ। কেউ দেহ ব্যবসা করে সম্পদ কামাই করে, এটা অবৈধ সম্পদ। এই জন্য বলা আছে আমি 2 বিঘা যদি আমি চাষ করতে যাই আরও বেশি, তাহলে এটা জোর জবরদস্তি করে চাষ করা, এটা সম্ভব নয়। এটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল, অর্থাৎ এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম। এফ, তাহলে এইখানে বিন্দু হলে এটা হতো, এটা হতো, রেখা কই চলে যেত? এইখানে চলে যেত। তাহলে এফ 2 প্রাইম, বি 2 প্রাইম। এখানে সম্পদ আমার উপার্জন হতো না, কারণ সম্পদ আমার আছে কত বিঘা? 10 বিঘা। অর্থাৎ এ বি ছিল আমার উৎপাদন সমনা রেখা। আমাকে সবসময় চিন্তা করতে হবে এই রেখার যে কোনো বিন্দুতে যেন আমি উৎপাদন করতে পারি। অর্থাৎ আমি নিয়ে নিলাম আর, নিলাম এস, নিলাম টি, এই যতগুলো বিন্দু নিছি প্রত্যেকটা বিন্দুই হলো আমার পুনঃনিয়োগ। এই বিষয়টা চিন্তা করা, অর্থাৎ আমি ধান বেশি উৎপাদন করব না গম বেশি উৎপাদন করব, এই নির্বাচন করা। এরই মাধ্যমে বোঝা যায় কি? বেকারত্ব ও পুনঃনিয়োগ নির্ধারণ। এরপরে 2 নম্বর পয়েন্টে আমরা যাই। তো আমরা আগামী ক্লাসে বাকি 1, 2, 3, 4, 5টি বিষয়ে আমরা আলোচনা করব। সবাই অনলাইনে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।